বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা আজকে স্থির তড়িতের উপর কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি সৃজনশীল প্রশ্নের কিছু গাণিতিক সমস্যা নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে আসলে স্থির তড়িতে কি কি বিষয় আলোচনায় আছে। আমাদের বিভব আছে, তারপর প্রাবল্য আছে, তড়িৎ ক্ষেত্র আছে, এরপর তড়িৎ আবেশ আছে, অন্যান্য সংজ্ঞাগুলোর মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পৃথিবীর বিভব শূন্য, এই ধারণাগুলোর উপর আমাদের এক ধরনের বেসিক আমাদের জানতে হয়, এবং যেটা অনেকে হয়তো আমরা অলরেডি শিখেছি। সূত্রের মধ্যে বিশেষ করে কুলম্বের সূত্র, আকর্ষণ বা বিকর্ষণ বল এদের চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা এই বিষয়গুলো হয়তো পড়েছি। তো স্যার, এর হ্যাঁ, বলো। মুশিবা বলল আর সে মাথা ব্যথা করতেছে, আচ্ছা, সমস্যা নাই, তাই বললো। ওই প্রসঙ্গ। আচ্ছা, ঠিক আছে। এখন আচ্ছা, নেক্সট ঠিক আছে। অপশন হলো, আমরা দেখি যে এই যে তড়িতের ওপর যে বিষয়গুলো এখানে মূলত আছে, আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি এবং দেখি যে সেগুলো আদৌ আমাদের কোনো সুবিধা দেয় কিনা। প্রথমত, স্থির তড়িৎ কি? যদি কোনো স্থানে চার্জ অবস্থান করে এবং সময়ের সাপেক্ষে সেটি যদি গতিশীল না হয়, তখন আমরা এটিকে স্থির তড়িৎ হিসেবে অভিহিত করি। চার্জের অবস্থান করা অবস্থায় যে ভূমিকাটা হয় তার নাম হলো তড়িৎ ক্ষেত্র। মানে চার্জ কোথাও অবস্থান করছে, নড়াচড়া করছে না, সেখানে সৃষ্টি হয় তড়িৎ ক্ষেত্র। যদি চার্জ গতিশীল হয়, তাহলে আমরা তখন বলি যে এটা মানে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে। আর এর একটা প্রভাব আমরা দেখি, সেটা হলো সেখানে তখন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আবার রিপিট বলতেছি, চার্জ ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক, যদি কোথাও স্থির হয়ে অবস্থান করে, তাহলে সেখানে সৃষ্টি হবে তড়িৎ ক্ষেত্র। আর যদি গতিশীল হয়, তাহলে সৃষ্টি হবে চুম্বক ক্ষেত্র। অবশ্য চার্জ গতিশীল হলে আমরা তখন একটা ভাষা ব্যবহার করি, সে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আমি যা বললাম এইটুকুর ওপর সবাই কি বুঝতে পারছো? জি স্যার। কারো জি কোনো স্যার। কারো কোনো বিশেষ জটিলতা যদি লাগে সেটা বলতে পারো। এরপর আমাদের বিদ্যুতের কিছু প্রাথমিক কথা বলতেই হয়, যে আমরা দেখি যে কয়েকটা পরমাণুর গঠনে কেন্দ্রে থাকে কে? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। আমরা বোর বা রাদারফোর্ড মডেল যাকেই কল্পনা করি, এই বিষয়টা কিন্তু সব জায়গায় একই রকম। এবং এটার যদি আমরা একটা মূল বেসিক বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট নিয়মে ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। এখন এই ইলেকট্রনগুলো এবং ভিতরে থাকা নিউক্লিয়াসে প্রোটনগুলো, এরা ঠিক সমান পরিমাণ থাকে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে তোমার 11টা প্রোটন কেন্দ্রে আছে, বাহিরে বিভিন্ন কক্ষপথে 11টা ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রনগুলো নেগেটিভ, প্রোটন হলো পজিটিভ। সুতরাং এই প্লাস এবং মাইনাস চার্জ
সমান হওয়ার ফলে আমরা বলতে পারি পরমাণু তড়িৎ নিরপেক্ষ। এখন তাহলে বিদ্যুৎটা আসলে তৈরি হয় কিভাবে? বিদ্যুতের খেলাটা কোন জায়গা থেকে শুরু? তোমরা মনে করো এটা একটা পদার্থ, পাশে আর একটা পদার্থ নিলাম। উভয় পদার্থের মধ্যে আমরা এইটা কল্পনা করি যে তার মধ্যে প্লাস যতগুলো আছে ঠিক মাইনাসও ততগুলো আছে, কারণ পরমাণু তড়িৎ নিরপেক্ষ। এরকম প্লাস আর মাইনাস জোড়ায় জোড়ায় আছে, শত শত হাজার হাজার লাখ লাখ এরকম জোড়া অবস্থান করছে। তাহলে বিদ্যুতের এই প্লাস মাইনাস কখন তৈরি হয়? যখন কোনো বিশেষ শক্তির প্রভাবে একটা পদার্থ থেকে ইলেকট্রনগুলোকে অন্য একটা পদার্থে স্থানান্তর করা হয়। ইলেকট্রন স্থানান্তর হলে যেখান থেকে ইলেকট্রন স্থানান্তর হয় সেখানে হয় প্লাস, এই জায়গায় হয় প্লাস। আর যেখানে এসে ইলেকট্রন জড়ো হয় সেটা হয় হলো মাইনাস। এটা আমাদের এই সংক্রান্ত বেসিক। তো ইলেকট্রনগুলো এখানে জড়ো হওয়ার পর এই ইলেকট্রন এখানে যাওয়ার জন্য উৎপাত শুরু করে দেয়, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে। এ ও গালি দেয়, ও ওকে বকা দেয়, এই তুই কেন আসলি, আমি কই, এ বলে, এরা বলে আমি কি এমনি এমনি আসছি। এই যে একটা মেশিন, সেই মেশিন তাকে জোর করে ইলেকট্রনগুলো ধরে ধরে এখানে পার করে দিচ্ছে। প্রশ্ন হলো এই মেশিনটা কে? এই মেশিন হলো জেনারেটর। এই মেশিন হলো তোমার সৌর বিদ্যুতের ক্ষেত্রে ওই কোষ, সৌর কোষ যেটা। এই মেশিন হলো তোমার ওই যে বায়ুকলের ক্ষেত্রে ওই বায়ুকলের ওই সিস্টেম। এই মেশিন হলো যদি জলবিদ্যুৎ প্রকল্প হয় তাহলে জলবিদ্যুতের ওই মানে সিস্টেম, যা ইলেকট্রনকে এক পাশ থেকে জড়ো করে অন্য পাশে নিয়ে যায়। ফলে বিদ্যুতের এই সার্কেল, এই সিস্টেমগুলো আমাদের সামনে চলে আসে। সবাই আনমিউট প্লিজ। আমি যা বললাম কারো কোনো জটিলতা মনে হলে সে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমি এই কথাগুলোর মধ্যে এই অংশগুলো বুঝি নাই। সবাই কি বুঝতে পারছো? সবাই মতামত দেবে প্লিজ, আনমিউট করে। জি স্যার। জি 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 স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন নেক্সট অপশনে আমরা আসি। এখানে গুরুত্বপূর্ণ একটা থিম আছে, কুলম্বের সূত্র। এটা তোমরা 9-10-এও পড়েছো, খুব সহজ একটা থিম। আকর্ষণ বা বিকর্ষণ বল, এদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, পরিমাণের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই তিনটা ফরম্যাট আছে, যেটা আমরা এইভাবে লিখি: Q1 Q2, Q1 Q2 ভাগ হলো R² বা D²। এই সমানুপাতিক চিহ্নকে যদি উঠায় দেই তাহলে এখানে কি বসবে? উঠায় দিলে এখানে বসবে হলো সমান চিহ্ন, এইরকম সমান চিহ্ন বসবে। তাহলে সমান চিহ্ন বসলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসতে হবে। এই কেটাকে আগের বইতে সি দিয়ে লেখা হচ্ছিল, এবং এর মান কে হোক আর সি হোক, তার মান হলো 1/4πε0, এই যে এইটুকু, 1/4πε0। তাহলে সেটার আবার মান কত? সেটার মান হলো এই যে এই জিনিসটা, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। সবাই একটু আনমিউট করে বলো। আমি এই যে নিউ এই যে সূত্র নিয়ে কথা বললাম, কে এর মান নিয়ে কথা বললাম, কে মানে 1/4πε0, এগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা সে বলতে পারো যে স্যার এগুলো কি। আছে কারো কোনো প্রশ্ন? আমি না কিন্তু স্যার। আমি কিন্তু এই প্রশ্নের মধ্যে এখনো ঢুকি নাই, আমি শুধু বেসিক পড়াচ্ছি, এখন আমি এই প্রশ্নের মধ্যে প্রবেশ করব। দেখো এই প্রশ্ন কি বলছে। বলছে যে একটা বস্তু বায়ুতে ঝুলে আছে বিদ্যুৎ বলের মাধ্যমে। তা বিদ্যুতের বল কোনটা? এই যে এটা, এই যে এফ সমান হলো 1/4πε0 Q1 Q2 ভাগ R²।
তো এখানে এর মাধ্যমে একটা শোলা বলকে ঝুলে রাখা হচ্ছে। সেই শোলা বলের ওজন কত? আমরা জানি ওজনের সূত্র হলো এমজি। তাহলে ওই বিদ্যুতের আকর্ষণ বল আর এই শোলা বলের ওজন বল এই দুটো পরস্পর সমান। কখন? মনে মনে করো এটা এটা হলো ওই বিদ্যুতে আকর্ষণে বস্তু, আর নিচে এর আকর্ষণে আর একটা বল ঝুলে আছে। তাহলে এর ওজন বল কাজ করিচ্ছে, এর ওজন বল কাজ করিচ্ছে কোন দিকে? নিচের দিকে। এটা হলো এমজি। আর এই যে এই শোলা বল মনে করো প্লাস, মনে করো এটা প্লাস আর এটা হলো মাইনাস। এই প্লাস আর মাইনাস পরস্পরকে আকৃষ্ট করছে, উপরের দিকে আকৃষ্ট হচ্ছে। উপর দিকের এই আকর্ষণের মান হলো এইটা। এই যে এখানে যে সূত্র দেওয়া আছে, এই যে এইটুকু হলো আকর্ষণ। 1/4πε0 Q1 Q2 ভাগ ডি স্কোয়ার। দেখো সবাই বুঝতে পারো কিনা, এই আকর্ষণটা হলো কুলম্বের আকর্ষণ বল। আর ওই শোলা বলটা যে ঝুলে আছে, শোলা বলকে আমরা এমনি রেখে দিয়েছি, তার একটা ওজন আছে, সেই ওজনটাকে বলা হয় এমজি। যদি শোলা বল ঝুলে থাকে তাহলে এই নিচের দিকের এমজি বল আর ওই উপরের দিকের আকর্ষণ বল এই দুটো পরস্পর সমান হবে। সবাই আনমিউট করে কথা বলো প্লিজ। সাম্য অবস্থানে এই এই জিনিসটা এখন সবাই বুঝতে পেরেছো কি না? কারো কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সে নিঃসংকোচে প্রশ্ন করো, আমি আবারও বুঝাই দেবো। দেখো ঘ নম্বরে লেখা আছে, কোনো অবলম্বন ছাড়া কি ব্যবস্থা গ্রহণ করলে 2 মিলিগ্রাম ভরের একটি শোলা বলকে পি বিন্দুতে স্থির অবস্থায় থাকবে। তার মানে 2 মিলিগ্রাম ভরের হলো একটা শোলা বল যার ওজন হলো এমজি। এই ওজন কাজ করে কোন দিকে? এটাকে যদি কোনো দিকে ঝুলে দেওয়া হয় তাহলে ওজন কাজ করবে নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। এখন আমি ওকে ঝুলে রাখবো কি দিয়ে? এই বিদ্যুতের আকর্ষণ বল দিয়ে। তাহলে বিদ্যুতের এই আকর্ষণ বলের সূত্র কি? ওই যে কুলম্বের সূত্র, এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ভাগ ডি স্কোয়ার। এই যে আকর্ষণ বল, এটা এই আকর্ষণ বল আর এই ওজন বল এই দুটো পরস্পর যদি সমান হয়, অর্থাৎ বস্তুকে আকর্ষণ করে টানতেছে উপরের দিকে আর ওজন টানতেছে নিচের দিকে, যদি এই দুই দিকের টান সমান হয় তাহলে বস্তুটা এখানে ঝুলে থাকবে। সবাই আনমিউট প্লিজ। এখন কি বুঝছো? হ্যাঁ স্যার। স্যার বুঝছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কুলম্বের সূত্র হয়তো এখানে যারা যুক্ত হয়েছো দু একজনের আগে থেকে পড়া নাও থাকতে পারে, তোমরা শুধুমাত্র এইটুকু মনে রাখলেই হবে। এই যে তোমরা 9-10-এ অনেকেই নিউটনের তোমার আহ, এই সূত্রটা পড়ছো না? মনে করে দেখো তো, মহাকর্ষ সূত্র জি ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 m1 m2 ভাগ হলো ডি স্কোয়ার। ঠিক ওটার মতো এই সূত্রটা। এই জির জায়গায় লেখা আছে কে, কে এর জায়গায় লেখা আছে 1/4πε0। এই যে Q1 Q2-র জায়গায় এখানে হলো m1 m2, আর আর স্কোয়ারটা ডি স্কোয়ার। আর কোনো পার্থক্য নেই, সেম জিনিসের মতো। এটা কি আরো ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। আমরা এখন এই এই যে যে প্রশ্নটা পড়াচ্ছি এই প্রশ্নের ভিতরে প্রবেশ করব। দেখি এই প্রশ্নের ভিতরে আর কি কি তথ্য আছে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু গ এবং ঘ ছাড়া অন্য কিছু আপাতত আলোচনায় নিয়ে এসতেছি না। গ নম্বর আছে, পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। তো প্রাবল্যর ইকুয়েশন কি? সেই ইকুয়েশনটা আমরা এখানে লিখব, মান বের করব। তো প্রাবল্যর ইকুয়েশন বের করা হচ্ছে এই জায়গায়, এই পাশে দেখো। এই যে এটা হলো প্রাবল্যর ইকুয়েশন, অর্থাৎ প্রাবল্যটা এইভাবে লেখা হয়। যাদের এই সূত্র আয়ত্ত নেই তারা আপাতত মানে মাথায় নাও যে এটা সূত্র, এটা আমাকে আয়ত্ত করতে হবে। এই সূত্রের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এটা, ধরো এইটা হলো একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রে এখানে একটা ধনচার্জ আছে
এই ধন চার্জ এখানে যে বল অনুভব করে সেই বলটার নাম হলো প্রাবল্য। তাহলে স্যার এই দূরত্বটা কি? এই দূরত্ব হলো তুমি যে স্থান যেখানে তুমি এটা নিয়ে আসতেছো, যে বিন্দু সাপেক্ষে এটা আলোচনা করছো, সেই বিন্দু কত দূরে আছে, সেই দূরত্বটা হলো তোমার ওই ছোট হাতের আর। এখানে যে চার্জটা নিয়েছ সেই চার্জ হলো তোমার এই Q1। আশা করি বুঝতে পারছো চার্জ টুকু কি আর ওই দূরত্বটুকু কি। তাহলে আমি যদি মনে করি যে আমি একটা চার্জ নিয়ে আসছি, সেটা কত দূরত্ব থেকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, সেই দূরত্বকে আর দেব লিখলাম। তাহলে অনায়াসে কিন্তু এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে এই তড়িৎ প্রাবল্যের মান বের করতে পারবো। তড়িৎ প্রাবল্যের মান বের করার জন্য আমার দরকার হলো ওই চার্জটা যেটা রাখছি আমি, আর সেটা কত দূরে রাখছি। একটা চার্জ রাখছি তড়িৎ ক্ষেত্রে, সেটা কত দূরে রাখছি। এই দুটো জিনিস দিলেই আমাদের এখানে হয়ে যাবে। দেখো লেখা আছে দূরত্ব কত, চার্জ কত। এই সমীকরণেও এখানেও তোমরা এটা খেয়াল করতে পারো যে জিনিসটা এখানে কিভাবে দেওয়া আছে। যে লেখা আছে যে এত দূরে পি বিন্দুতে এটা স্থাপন করলে কি পরিমাণ বল অনুভব করবে, কি অপশন লেখা আছে। আহ আশা করি গ নম্বরে কারো সমস্যা হওয়ার কথা না। একটু গ নম্বর নিয়ে কথা বলো প্লিজ। গ, এই যে মান বসায় দেবো, শুধু সূত্রতে যা হবে তাই। সবাই আনমিউট করে কথা বলো। গ নম্বর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার। না স্যার। ওকে না স্যার। ফাইন। তাহলে আমি গ নম্বর, যেহেতু ঘ নম্বর নিয়ে আমি পূর্বেই কথা বলেছি, ঘ নম্বর নিয়ে কিন্তু দেখো আমি এতক্ষণ ধরে এটাই বুঝাইছি, কিন্তু এই যে ঘ নম্বরটা এটা কিভাবে হয়, খালি এই নিচের দিকে আসে ক্যালকুলেশন। সে ক্যালকুলেশনটা কি আবারও দেখায়। এই যে এই অংশের মান হলো 9 × 10⁹, দেখো এটি লেখাই আছে। তোমরা অঙ্ক করার সময় এই একক লিখবা না, এখানে এই এককের কোনো দরকার নেই। সরাসরি খালি মান বসে ক্যালকুলেশন করবা, তাহলেই হয়ে যাবে। এখানে আর মনে হয় বাড়তে আর কোনো কিছু বলার নাই। আমরা পরবর্তীতে অন্য একটা প্রশ্নে দেখি। এইটা তোমাদের 2025 সালের প্রশ্নে এই মানে ধারক থেকে আসছে। এবার তোমরা ফার্স্ট প্রায়োরিটি দাও ধারক ছাড়া অন্য যা যা প্রশ্নগুলো আছে ওগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো। যেমন এটা ধারকের বাহিরের প্রশ্ন, এটা একটু জোর দিয়ে পড়ো। যদিও এখানেও কিন্তু লেখা আছে প্রথমে ধারকত্ব নির্ণয়, পরে লেখা আছে বিভব, কিন্তু 2025 সালের প্রশ্নে এই জাতীয় এইরকম ছবি দিয়ে প্রশ্ন হচ্ছে, মানে ধারকের ছবি দিয়ে প্রশ্ন আসছে। তা আমরা দেখি গ নম্বরে, যদিও এখানে ধারকত্ব বের করা আছে, সেই ধারকত্বের এই ব্যাপারটা কি আসলে। গোলকের ধারকত্ব একটু বুঝে নাও সবাই। প্রথমত এটা একটা গোলক, তারপরে ওপরে আরো একটা গোলক আঁকালাম। আমাকে এখন বলো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি, ওপরেরটা নিচেরটা। আছে কোনো পার্থক্য আছে? কথা বলো, পার্থক্য নাই? স্যার ছোট আর বড় আর পার্থক্য। এটা বড়। হ্যাঁ, একটা তো পার্থক্য দেখা যাচ্ছে, ছোট বড়, ফাইন। হুম, আচ্ছা আমি আরো একটু সহজ করে বলি, ব্যাসার্ধ কোনোটা আর ছোট, কোনোটা আর বড়। এই দেখো এটার, এটা এটা কি, এটার কেন্দ্র আর এটার কেন্দ্র দেখো তো, ব্যাসার্ধ কি ছোট বড় আছে না? আছে হ্যাঁ কি না? স্যার। তাহলে আমি আছে। বলতে পারি আছে। যার ব্যাসার্ধ ছোট সেই জিনিস ছোট, যার ব্যাসার্ধ কম, কথা বুঝছো কি, সেটা ছোট হবে, যার ব্যাসার্ধ বেশি সেটা বড় হবে। কি খুব জটিল কথা মনে হলো? হ্যাঁ স্যার। এই ও জটিল কথা। না হ্যাঁ স্যার। স্যার। আহ আচ্ছা, তাহলে আমি এটা এখন এই কথা বলি যে এই যে দেখো তো, আমি সহজ কথা বলবো, এই ব্যাসার্ধ বড়, গোলক বড়, ব্যাসার্ধ ছোট, গোলক ছোট।
তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখো তো যে এখানে যে ব্যাপারটা সি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই, দেখছো কি টোয়াইস পাই এপসাইলন ডট আর। আর মানে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যত বড় হবে পদার্থের ধারকত্ব বা তার ক্ষমতা তত বাড়বে। তাহলে ব্যাসার্ধ বড় হলে কি হয়, পদার্থটা আসলেই বড় হয় এবং তার ক্ষমতাটাও বৃদ্ধি পায়। সবাই আনমিউট করো প্লিজ, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। তাহলে এখানে যে সূত্রটা দেওয়া আছে, এই যে কোনো গোলকের ধারকত্ব বের করতে তোমরা এই সূত্র ব্যবহার করবা। তোমাদের যদি প্রশ্ন করা হয় গোলকের ধারকত্ব কত, বলবা 4 পাই এপসাইলন নট আর। এই যে 4 পাই এই পর্যন্ত হলো সূত্রের অংশ, 4 পাই, কারণ 4 পাই এপসাইলন নট হলো ধ্রুবক, আর হলো পরিবর্তনশীল। আর বড় হলে গোলক বড় হবে, আর ছোট হলে গোলক ছোট হবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। দেখো কিছুক্ষণ আগে তোমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা সূত্র দেখলে। এই প্রাবল্য আর বিভবের মধ্যে পার্থক্য হলো, প্রাবল্যর ওখানে লেখা আছে কিউ ভাগ আর স্কোয়ার, তোমরা নিজেরা প্রয়োজনে আবার দেখো। আর বিভবের এখানে লেখা আছে কিউ ভাগ আর। আমি একটু কোনটা দেখবা? এই যে, ও আচ্ছা আচ্ছা, স্যার হ্যাঁ যেটা হ্যাঁ করালেন সেটা সৃজনশীল, একটু হ্যাঁ হ্যাঁ মানে সৃজনশীলটার এখানে, স্ক্রিনশট দিব তাই। হ্যাঁ বুঝছি বুঝছি। আমরা এই গোলকের সাপেক্ষে গোলকে যে চার্জ নিয়েছি 50 কুলম্ব, সেখানে একটা নিয়েছি এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। উদ্দীপকে বলা হয়েছে এই 3 বিন্দুতে বিভবের মান কি সমান হবে, যদি সমান না হয় তার কারণ দর্শাও। এখন আমরা এই ক্ষেত্রে 3 বিন্দুর বিভব বের করেছি। 3 বিন্দুর বিভব বের করার পর দেখা গেছি যে 3 বিন্দুর বিভব ভিন্ন ভিন্ন। কথা বুঝছো কি? তো যে পর্যন্ত ভিন্ন, সেই সেই পর্যন্ত আমরা আমাদের নির্দিষ্ট একটা সিস্টেমে এখানে রাখবো বা এগুলো ইয়ে করব। এটা এখানে করা হয়েছে যে হ্যাঁ স্যার। ভিন্ন, হ্যাঁ ভিন্ন ভিন্ন বিন্দুতে বিভব বের করা হয়েছে। তারপর এগুলোর মধ্যে তুলনা নিয়ে আসা হচ্ছে, এই দেখো সি বিন্দুতে কত, বি বিন্দুতে কত, এ বিন্দুতে কত, এইভাবে এটা করে আমরা এখানে শেষ লাইনটা নিয়ে এসেছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আমরা সামনের দিন আল্লাহ যদি রহম করে, তো আমরা ওই ইয়েটা দেখব, অর্থাৎ চলতরিৎ থেকে আমরা বেসিক আকারে জানার চেষ্টা করব। তোমরা যারা এই যে তড়িতের যে ছোট্ট একটা গল্প বললাম, অন্তত এই গল্পটা মনে রাখার চেষ্টা করো, তাহলে এটা চলতরিতে তোমাদের অনেক হেল্প করবে। তো অবশ্যই তোমাদের বোর্ড কোশ্চেনগুলোর উপরেই পর্যালোচনা হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ক্লাস শেষ করছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।